ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মানিক মিয়াজি। আজকে কথা বলবো ভিউজ বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার ফাইজুল ইসলামের সাথে, যিনি গত কয়েকদিন থেকে একাধারে দিন রাত সবসময় মাঠে থেকে নিউজ কভার করেছেন। গণভবনে কি হচ্ছে, নির্বাচন কমিশনের সামনে কি হচ্ছে, রাস্তায় মানুষের ভোগান্তি নিয়ে যিনি নিউজ করেছেন, লাইভ করেছেন, কথা বলেছেন সাধারণ মানুষের সাথে। আমরা কথা বলবো ফারিজুল ইসলামের সাথে। ফারিজুল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন সবাইকে ধন্যবাদ। ফাইজুল, নগর পিতা তার আসনে বসবেন, আদালত রায় দিয়েছেন, কিন্তু সেটার জন্য আমরা দেখেছি মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। কাকরাইল মোড়, শাহবাগ মোড়, মৎস্য ভবনের মোড়, সব জায়গাগুলোকে ব্লকেট করে আন্দোলন হচ্ছে। আগামীকালকে আদালত থেকে একটা নির্দেশনা আসবে। তার আগে আজকে বিএনপি থেকে বলা হয়েছে আগামীকালকে রায় আসার আগ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। মানুষ কি বলছে? আমি আজ সকালে সকালে ফার্স্ট টাইমটাতে ছিলাম নগর ভবনের সামনে। সেখান থেকে কিছুক্ষণ পর যখন বিএনপির নেতাকর্মীরা এবং তারা কিন্তু এই আন্দোলনটা করছে মূলত ঢাকাবাসীর ব্যানারে। তারা কোনো দলীয় ব্যানারে আন্দোলনটা করছে না। তারা ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনটা করছে। সকালে তারা ১৪ তারিখ থেকে তারা মূলত নগর ভবনে আন্দোলন করে আসছিল এবং আজ সকালে হঠাৎ করে আমরা দেখলাম তারা নগর ভবন ছেড়ে দিয়ে তারা চলে আসলো কাকরাইল মোড়ে। তো কাকরাইল মোড়ে যখন তারা আসে মূলত এই এলাকাটা অনেক ব্যস্ত একটা এলাকা। ওইখানে সবসময় যানবাহনের চাপ একটু বেশি থাকে। তো যখন তারা কাকরাইল মোড়ে এসে অবস্থান নেয় এবং সেখানে ব্যারিকেড দিয়ে দেয়, সাধারণত ওইখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং ওইখানে যে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা চরম পর্যায়ে পৌঁছায় যায়। আমি ওইখানে কিছু সাধারণ মানুষের সাথে হ্যাঁ, বৃষ্টি ছিল। এমনি তো ঢাকা শহরে একটু বৃষ্টি হলে যানজটটা বেড়ে যায়। তারপরে যখন কোনো জায়গায় মুভ হয়, কোনো পয়েন্টগুলোকে ব্লকেট করে রাখে, তখন সেটা তো আসলে মানুষের চরম ভোগান্তিতে যায়। এই নগর ভবনে নগর পিতা বসা নিয়ে ইশরাক উনি সেখানে বসবে, এটা নিয়ে মানুষ কি বলতে চায়? মানুষের এ অভিমত কি? এ আমি মানুষের বিভিন্ন ধরনের অভিমত রয়েছে। কিছু মানুষ বলছেন যে এ ইশরাক হোসেন হচ্ছে জনতার মেয়র। তাকে যেহেতু তার একটি নির্দেশ এসেছে তাকে শপথ গ্রহণ করানো হোক। আবার কিছু মানুষ বলছে যে যেহেতু বিএনপি ঘোষণাই দিয়েছে যে নির্বাচনটা অবৈধ, তাহলে অবৈধ নির্বাচনে তারা আবার কিভাবে সেখানে মেয়রের পদে শপথ নিতে চাচ্ছে। আসলে মানুষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই বিষয়টা নিয়ে। এই যে যে আন্দোলন যারা করছে, এরা তো মূলত ঢাকাবাসীর ব্যানারে করলেও কার্যত দেখাই যায় যে এটা বিএনপি সমর্থিত যারা রয়েছেন তারা এখানে করেছেন। এই যে আমরা দেখছি যে তাদেরকে বিরিয়ানি এনে খাওয়ানো হচ্ছে, কিংবা তাদেরকে যত রকমের আপ্যায়ন করা হয় সব ধরনের আপ্যায়ন করে কিন্তু এখানে আছে। পুলিশের কোনো টর্চার নেই, কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে কোনো রকম আসলে বাধা সৃষ্টি করা হয়নি। তো এই জায়গাগুলোতে আসলে মানুষ কি, বিএনপির জন্য এটা কি খুব পজিটিভ কিছু দাঁড়াচ্ছে কিনা, কি মনে হয় আপনার এই আমার আন্দোলনের? কাছে এটা খুব পজিটিভ কিছু মনে হচ্ছে না। যেহেতু আ ইশরাক হোসেনের বাবা উনি একজন জননন্দিত ব্যক্তি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এবং ইশরাক হোসেন কিন্তু বর্তমান প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। বিএনপির নেতাকর্মীদের কাছেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যদি নির্বাচনের মাধ্যমেও আবার আসতো সেখানে কিন্তু ইশরাক হোসেনের জেতার সম্ভাবনাই অনেক বেশি ছিল। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে বিএনপির মতো এত বড় একটা দল আসলে এইভাবে মেয়র পদে শপথ নেওয়ার জন্য দুর্ভোগ সৃষ্টি করে এইভাবে আন্দোলন করা সঠিক হচ্ছে বলে মনে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। এই সাধারণ মানুষও কি একই রকম কথা বলছে? আমি বেশিরভাগ যারা সাধারণ মানুষ রয়েছে, বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এই কথাটাই বলছে যে, বিএনপির মতো এত বড় একটা দল এবং ইশরাক হোসেনের মতো একজন জনপ্রিয় ব্যক্তি, তাকে কেন এভাবে মেয়রের পদে বসতে হবে? আচ্ছা, এই যে আরেকটা হচ্ছে, আমরা দেখছি যে এগুলো নিয়ে কথা বলছেন। আমরা জামাতকে এখন পর্যন্ত মনে হয় কোনো কথা বলতে শুনি নাই। কিন্তু এনসিপি কথা বলছিলেন যে কেন তাদেরকে এটা করতে হবে। গতকালকে একটা ইস্যু দুদুর কথা, শামসুজ্জামান দুদুর সাহেবের একটা কথা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এদিকে আজকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সামনে এনসিপি তারা সমাবেশও করেছে। সেখানে কেমন উপস্থিতি ছিল? আজকে এনসিপির যে মোটামুটি উপস্থিতি ওখানে ভালোই ছিল। এনসিপি কিন্তু একটা পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা নির্বাচন কমিশনের ভিতরে ঢুকে পড়ে এবং এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে উপদেষ্টা পরিষদে যে ৩ জন আ বিএনপি সমর্থিত উপদেষ্টা রয়েছে,
তারা তাদের পদত্যাগ কিন্তু দাবি করছেন। আজকে এনসিপির পক্ষ থেকে তাদের পদত্যাগ করার জন্য দাবি উঠানো হয়েছে এবং এনসিপি আরো একটা দাবি করছে তারা স্থানীয় নির্বাচনটা চাচ্ছেন আগে। তারা মূলত আজকে স্থানীয় নির্বাচনের জন্য সেখানে গিয়েছিলেন এবং তারা বলছেন যে এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের উপরে এনসিপি কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না। না, তারা তো আজকে দেখলাম বলল যে নির্বাচন কমিশন স্বাধীন কোনো প্রতিষ্ঠান না, এটা বিএনপি দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এখন তারা যদি বলে যে তারা আসলে তাদের উপরে নির্বাচন কমিশনের উপরে কোনো রকমের আস্থা রাখতে না পারছেন না, তাহলে সামনের নির্বাচনগুলো যে স্থানীয় সরকার নির্বাচন বলি, জাতীয় নির্বাচন বলি, কিংবা উপজেলা নির্বাচনের কথাই বলি, সেগুলো আসলে সঠিক সুষ্ঠু হবে বলে কি সাধারণ মানুষ বলছে? সাধারণ মানুষের অভিব্যক্তিটা কি ওই ক্ষেত্রে? আসলে সাধারণ মানুষের যে অভিব্যক্তি, সাধারণ মানুষ বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষ কারোর উপরেই ভরসা রাখতে পারছে না। যেমন বিএনপি বলছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই সরকারের উপরে কিন্তু ভরসা রাখতে পারছে না। ঠিক তেমনিভাবে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা কোন ধরনের রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সেই মানুষগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বিএনপি বলেন বা নির্বাচন কমিশন বলেন, তারা আসলে বুঝে উঠতে পারছে না যে আসলেই কাদের উপরে তাদের ভরসা করা উচিত এই মুহূর্তে। আমরা গণমাধ্যম কর্মী বলি বা সাধারণ মানুষ বলি, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকি, আমরা সেখানে দেখি যে এক ধরনের উক্তি, বাকবিতণ্ডা, পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। বাস্তবে যখন মাঠে আপনারা যান, সেখানেও কি একই রকম জিনিস দেখতে পান? আসলে এ এ যেটা ঘটে সেটা কিছুটা হলেও রটে, একটা কথা আছে। তো মাঠে যেগুলো হয় সেগুলো সোশ্যাল মিডিয়াতে আরো একটু বেশি করে প্রচার হয়। আসলে যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে সেটা কিছু অংশ হইলেও আসলে মাঠে দেখা যায়। এই আসলে মানুষের বুদ্ধিভিত্তিক বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে থাকে, সেটার কিছু রিফ্লেকশন আপনারা মাঠে দেখতে জি, পান। জি। ফারিজুল, আপনারা আসলে মাঠে ব্যস্ত থাকেন, আপনারা মাঠে সাধারণ মানুষের সাথে কথা বলেন, মানুষের অভিব্যক্তি শোনেন এবং সেটা তাৎক্ষণিক আমাদেরকে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে লাইভ প্রচার করেন। আপনাদের এই ত্যাগ, আপনাদের এই শ্রমকে আমরা আসলে কৃতজ্ঞচিত্তে মনে করি। আমরা মনে করি আপনারাই এখন এই মুহূর্তে দেশের গণমাধ্যমের মূল ভূমিকা রাখছেন। আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আ তাদের সময় দিয়ে আমাদের এই প্রোগ্রামটা দেখছে সবাইকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফারিজুল ইসলামের সাথে, যিনি রাজপথে, মাঠে সাধারণ মানুষের সাথে কথা বলে সঠিক নিউজ সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সার্বক্ষণিক কাজ করেন। আমরা পেয়েছি আজকে ফারিজুল ইসলামের সাথে, তার সাথে কথা বলেছিলাম এতক্ষণ। আমরা হয়তো আবারও অন্য কোনো ইস্যু নিয়ে ফিরবো, কথা বলবো আবারও ফারিজুলের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন নিরাপদ।